আসসালামু আলাইকুম। গুড মর্নিং বাংলাদেশ এবং আম মধ্যপ্রাচ্য সহ যারা আছেন সেখানে। আশা করি আপনারা ভালো আছেন সবাই। আ আমরা জানি যে আপনারা সবাই আমাদের চেয়েও বেশি ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে মানে এই বিগত আ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় যে ক্রাইসিস পৃথিবীর জন্য, সেই ক্রাইসিস বা আমরা যাকে ইরান-ইসরায়েল যুদ্ধ বলি, সেই যুদ্ধের খবরাখবর প্রতি মুহূর্তে আমার চেয়ে বেশি রাখেন। এবং আপনারা খুব আগ্রহী বাংলাদেশের মানুষ, এটা আমি দেখেছি এই যুদ্ধ নিয়ে বিভিন্নভাবেই। আমি ব্যস্ততার কারণে কয়েকদিন আমি অনুপস্থিত ছিলাম আসলে। তো দুঃখিত তার জন্য। তো এই যুদ্ধের যে পাকিস্তান এই যে সিজফায়ার এবং এই যুদ্ধ থামানোর মধ্যস্থতাকারী বা মিডিয়েটর হিসাবে আবির্ভূত হয়েছে। প্রথমেই পাকিস্তানকে ধন্যবাদ দিই, যেটা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উনি খুব ধন্যবাদ দিয়েছেন আজকে একটু আগে। উনি যে মানে লাস্ট যেটাতে মানে বলেছেন উনার এই আপনার প্রেস ব্রিফিংসে উনি একটু আগে বলেছেন। এবং দ্যার ইজ নো ডিল, দে ডিডন্ট কাম টু অ্যান এগ্রিমেন্ট টু ডু দিস অর দ্যাট, বাট উনি বলেন নাই যে দ্যার ইজ অল দ্য হোপস আর ভ্যানিশড। ওরা বলছেন যে উই লেফট ইট টু দ্য ইরানিয়ান অথরিটি অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। এবং এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, এবং আমি ভেরি পজিটিভ অ্যাবাউট দ্যাট, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী এখানে কোনো বক্তব্যে আসে নাই উনার। আমি শোনাবো আপনাদেরকে। এসেছে যেটা, সেটা হলো নিউক্লিয়ার ওয়েপন্স বা এনরিচমেন্ট, নিউক্লিয়ার এনরিচমেন্ট মানে ইরান করবে না। তারা তো আগ থেকে বলছে তারা এটা করবে না। এখন ইরান কেন বললো যে আমরা আমরা করবো বা আমরা এটা এগ্রিমেন্ট মানি না, আমরা জানি না। তবে তারা বলছে যে আমরা মানে নিউক্লিয়ার মানে অ্যাম্বিশনস আমাদের নেই, আগে বলেছে। এখন কি ঘটলো এটা আমরা জানি না। তবে হরমুজ প্রণালী বক্তব্যের ভিতরে এখানে আসে নাই। এটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ দিক এই আলোচনার। ওয়াই? বিকজ হরমুজ প্রণালী নিয়েই তো মোটামুটি চলছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ইস্যু। তাহলে হরমুজ প্রণালীতে এর মানে কি? এর মানে হলো যে হরমুজ প্রণালীর বিষয়ে দে কেম টু অ্যান এগ্রিমেন্ট, রাইট? মানে এটা ধরাই যায়। না হলে হরমুজ প্রণালী বিষয়ে মূল কথা এখানে আসলো না কেন বা উঠলো না কেন? এটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে জিজ্ঞাসা বা আমার জানার ইচ্ছা বা আমার দেখার ইচ্ছা বা আমি যেটা মনে করি। হরমুজ যার যুদ্ধ তাই তো স্লোগান, এবং এটা বাস্তবতা তো তাই। তাহলে মানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স হি জাস্ট অ্যাবাউট টু লিভ পাকিস্তান এখানে, এবং উনি পাকিস্তানের মানে হোস্টিং এর ভূয়সী প্রশংসা করেছেন। এবং পাকিস্তান সারা পৃথিবীর ভিতরে স্মার্ট ডিপ্লোমেসির কারণে অন্য লেভেলের মানে জায়গা করে নিয়েছে পৃথিবীতে, যার কারণে ভারতীয় মিডিয়া কান্নাকাটি আপনারা শুনেছেন সবসময়, এবং মারাত্মক ধরনের সমালোচনা উঠতেছে এটা নিয়ে। ভারত তারা মুরব্বী, যদিও ভারত কি কারণে মানে এই জায়গাতে নাই এটা আমি জানি ভালো করে, আপনারা আলোচনা হবে। কেননা ভারতের উদ্দেশ্য অন্যটা, শয়তানির চূড়ান্ত মাত্রা আজকে ভারতের উদ্দেশ্য। ভারত কিন্তু মনে রাখবেন এরা কোনো দিনই পজিটিভ মাইন্ড নাই কোনো মুসলিম দেশের প্রতি ভারতীয়দের। এটা আমি আমেরিকার ক্ষেত্রে 100 ভাগ পাবেন আপনি, দু একটা দেশ ছাড়া। অন্যান্য দেশের প্রতি কিন্তু তাদের ভারতের 100% আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, কোনো মুসলিম কান্ট্রির প্রতি এদের বিন্দু মাত্র কোনো ধরনের পজিটিভনেস নাই। এরা চায় সবাই ধ্বংস হয়ে যাক অন্য যারা আছে তাদের মতো। এটা একটা আনবিলিভেবল ঘটনা। কেন এরা এই যুদ্ধটায় কি চায়, তারা কাদেরকে তারা চায় মানে জিতে যাক? এরা কি মনে করেন ইরানের পক্ষে? দেন নট। যাক, এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে আলোচনা করবো আমি আপনাদের মানে সাথে পরে। এরা অন্য ধরনের শয়তান, এদের মতো শয়তান এই পৃথিবীটা এরা দ্বিতীয় নম্বর শয়তান। বিশ্বাস করেন আপনারা ভারতীয়রা, যদিও আমরা বাংলাদেশিরা আমরা উই আর সাকিং দেয়ার মিডল লেগ টু বি অনেস্ট উইথ ইউ। অ্যান্ড এদের কাছ থেকে কোনোভাবে এদেরকে উদ্ধার করা গেল না, রাইট? সফার জেডি ভান্স আমি আপনাদেরকে শোনাই উনি কি বলেছেন, এবং পাকিস্তানের প্রশংসা উনি করেছেন। শুনেন একটু মনোযোগ দিয়ে। Good morning, everybody. And I don't know why sound is a little bit low. appreciation, first of all, Look to like the Prime Minister of Pakistan and to Field Marshal Munir, who were both incredible hosts. Yep. And whatever shortcomings in the negotiation, it wasn't because of the Pakistanis, who did an amazing job and really tried to help us and the Iranians bridge the gap and get to a deal. We have been at it now for 21. Okay, so আপনারা জানেন, so উনি বারবার বলছেন যে পাকিস্তানের প্রশংসা উনি করেছেন। এট দ্য সেম টাইম উনি যেটা বলছেন যে আপনার আমার কাছে এটা আশ্চর্য, আমি জানি না আপনারা কি ভাববেন, আপনারা কি মনে করেন। প্লিজ আই মিন সে সামথিং অ্যাবাউট দ্যাট, থ্রো ইউর কমেন্ট, লেটস সি। বিকজ এখানে একটা জিনিস মনে রাখবেন, যেখানে হরমুজ নিয়ে মূল মানে আলোচনা, সেখানে হরমুজ দেখা যাচ্ছে ডিসএগ্রিমেন্টের বিষয় না। দেখেন উনি এখানে বলেছেন, আমি আপনাদেরকে শোনাই, শুনেন। Hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. Yeah. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement.
We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. Questions? Okay, শুনেন আপনি কোয়েশ্চনটা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন. I don't understand that why this volume is gone somehow. Well, I won't go into all the details because I don't want to negotiate in public after we negotiated for 21 hours in private. But the simple fact is that we need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. So this is the point. All about nuclear weapons. Nothing about Hormuz Strait. Hormuz প্রণালী যাকে বলে. I don't know. We don't even know anything about it. But it is very significant is that since হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের ভিতরে একটা সমঝোতা এসেছে, আমি ভেরি পজিটিভ এবং আমি মানে পজিটিভ আউটকাম. উনি তো বলছেন যে এটা শেষ হয়ে যায়নি, মানে উনি বলছেন যে আমি পাকিস্তান থেকে এগ্রিমেন্ট নিয়ে যেতে পারি নাই, মানে আমরা ডিলে রিচ, এটা ইটস নট ইজি দাও, ইট ইজ নট ইজি. আপনারা পৃথিবীতে এর আগে যত ধরনের নেগোসিয়েশন দেখেছেন, আপনার সিরিজ অফ মানে বৈঠক বা সিটিংস হয়েছে, কিন্তু সিদ্ধান্ত তো সহজে না. ফর এক্সাম্পল রাশিয়া ইউক্রেন, হ্যাঁ মেনি সিটিং, ভ্লাদিমির পুতিন ভিজিটেড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউ নো আই মিন, প্রেসিডেন্ট ট্রাম্প, ইউ নো, তাদের মধ্যে আলোচনা হয়েছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে তারা পৌঁছতে পারেন নাই. ইরানের মানে বেলায়ও, যেখানে একটা দেশ আপনারা জানেন যে ইসরায়েল, তারা কোনো ধরনের সিজফায়ার এবং কোনো ধরনের আলোচনা চান না, তারা চান কন্টিনিউ যুদ্ধ চলুক, আমেরিকান সৈন্য মানে ইরানে যাক, নানান ধরনের আপনারা জানেন সব কিছু ভালো করে, তারা সিজফায়ার বা ইরানের সাথে কোনো সমঝোতার পক্ষে না তারা. That's the bottom line, right? So এখন দেখার বিষয়, মানে ভাইস প্রেসিডেন্ট উনি মানে ইউএসএতে হি ইজ অ্যাবাউট টু লিভ রাইট নাও, গিয়ে সেখানে কি সিদ্ধান্ত, তবে বলছে যে there are many issues that we agreed to, so agreed upon. এখন দেখা যাচ্ছে যে এটা কি মানে সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা হবে, সেখানে বসে স্বাভাবিকভাবেই এই আলোচনার সিদ্ধান্ত মানে এখনই এটা আমরা জানবো না, স্বাভাবিকভাবে এখানে উনার বস আছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সো উনি যাবেন সেখানে সবার সাথে আলোচনা করবেন, তারপরে ইরানিয়ানরা সম্ভবত একটা দিবে, মানে একটা সিদ্ধান্ত দিবে. আমরা আশা করি, আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, রাইট? তো তারা আপনাদের মানে এখানে মানে এই আলোচনাটা হয়েছে, সো মানে হোপ শেষ হয়ে যায় নাই, এখন হোপ আছে. বাট পরবর্তী ঘটনা কি, এখন প্রেসিডেন্ট ট্রাম্প মানে জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট উনি আমেরিকাতে ফেরত যাওয়ার পরে আলোচনা আমরা দেখতে পারবো যে আসলে আউটকামটা কি আসে, বা এরপরে কি আলোচনা আসে কিনা, মানে তারা কি চান, প্রেসিডেন্ট ট্রাম্প চান নাকি আবার যুদ্ধ শুরু হোক, নতুন করে আবার কেওস হোক. আই মিন অনেস্টলি স্পিকিং, এটার জন্য আমাদেরকে আমরা বসে থাকতে হবে যে তারা শেষ পর্যন্ত কি চান. যেহেতু হরমুজ প্রণালী নিয়ে কোনো আলোচনাই নাই, এটা আমি মানে খুবই স্কেপটিক্যাল অ্যাবাউট ইট, হোয়াট হ্যাপেন টু দ্যাট. তাহলে মানে ইউনো যদি যেহেতু হরমুজ প্রণালী ওয়াজ একটা স্ট্রাইক, লাইক এটাই ছিল সবচেয়ে বড় বিষয়, কিন্তু এটা আলোচনাতেই নাই, এর মানে এই বিষয়ে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, আর না হলে এটা এখানে আসতো. মানে নিউক্লিয়ার, যেহেতু ইরান বলেছে নিউক্লিয়ার ওয়েপন্স তারা নাই, তারা এই উদ্দেশ্যে তারা এনরিচমেন্ট করে নাই. তো এখন আমি জানি না ইরানিয়ানরা কেন বলে যে তারা এটা নিশ্চয়ই আমরা ইন ডিটেইলস, ইরানিয়ানরা যখন আলোচনা মানে এটা তথ্যটা দিবে, তখন উনি তো এটা দিয়েছেন, আমরা পরবর্তী সময়ে এটা জানতে পারবো, লেডিস এন্ড জেন্টলম্যান. সো ইটস ইজ এ গুড নিউজ. আমরা জানি না, এখানে একটা জিনিস বলি. আর আজকে দেখলাম ধরেন পাকিস্তানের এই যে কি বলে এটাকে, পাকিস্তানের এই কি মানে পাকিস্তানের এই হোস্টিং নিয়ে মানে ফর্মার ইটালিয়ান প্রাইম মিনিস্টার বলেছেন পাকিস্তানকে নোবেল পিস প্রাইজ দেওয়া দরকার পাকিস্তানের এই সহযোগিতার জন্য. মানে এই ধরনের এই কেননা পৃথিবীতে যত সংঘাত এবং সংকট হয়, পারিবারিক থেকে সামাজিক থেকে রাষ্ট্রীয় থেকে আন্তরাষ্ট্রীয় থেকে, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এটাকে মিডিয়েট করার জন্য. আপনি জানেন সাধারণত স্বামী স্ত্রীর মধ্যেও সমস্যা হলো, এটা বাইয়ের মধ্যে মানে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এখানে. সো এটাই হয় পৃথিবীতে সাধারণত, আপনাদের জাতিসংঘ অনেক ক্ষেত্রে ইন্টারভিউ করে. সো আমরা দেখি কি হয়. তবে পাকিস্তান ডিড ফ্যান্টাস্টিক জব, এবং পাকিস্তান গ্লোবাল পাওয়ার মানে একটা পাওয়ার হিসাবে উঠে আসছে এখানে, এবং অবভিয়াসলি তারা নিউক্লিয়ার ওয়েপন্সের অধিকারী মানে পাকিস্তান, সুতরাং সবাই মানে তাদেরকে ভয় পায় ডেফিনেটলি. এবং পাকিস্তানের স্টেবিলিটিটা কতটা যে দরকার আমাদের সাউথ ইস্ট এশিয়া, পার্টিকুলারলি কান্ট্রি লাইক বাংলাদেশের জন্য. আমি আবার বলছি, ভারতের মতো শয়তান রাষ্ট্র, সরকারের কথা বলছি, ভারতীয় না, আপনি কোথাও পৃথিবীতে পাবেন না. যারা আমাদের সরকার, যারা বিশ্বাস করেন, এরা যদি বিশ্বাস করে সব কিছু দিয়ে রাখেন, আর যদি বাইরে দেখান একটা ভিতরে আর একটা, তাহলে ঠিক আছে. কিন্তু যদি মনে করেন এদেরকে বিশ্বাস করবেন, এদেশ বাংলাদেশ, এমনিতেই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আমাদের তিন দিকে ভারত. এটাই আমাদের অনুন্নত এবং দরিদ্র দেশ হিসাবে থাকার সবচেয়ে বড় মানে আমাদের মূল কারণ, নাম্বার ওয়ান কজ. আমাদের দরিদ্রতা, আমাদের দেশের দুর্নীতি, আমাদের দেশের ভোট চুরি, আমাদের দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আমাদের দেশে বাটপার লুটেরাদের মানে ক্ষমতারোহণ, সব কিছুর মূল্য হচ্ছে কোনো না কোনোভাবে ভারত. আমি সেদিন মানে বসে বসে আলোচনা মানে করতেছিলাম, আর হঠাৎ ভাবতেছিলাম যে 1988 যে বন্যা হলো, 88তে মানে কি ছিলেন এই আপনার
88-তে প্রধানমন্ত্রী কে ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে ছিলেন 88-তে? কে ছিলেন? কেউ কি আমাকে বলবেন? আমি জানি কিন্তু 88-তে 88-তে বন্যা হয়েছিল না বাংলাদেশে, তখন রাষ্ট্রপ্রধান কে ছিলেন আপনারা তো জানেন, রাইট? এই বন্যাটা কিভাবে সৃষ্টি হলো এটা কি কখনো কেউ দেখেছে? মানে খোঁজ নিয়েছে মানে বৃষ্টির পানিতে হয়েছে না ভারতে পানি ছাড়ছে? জিয়াউর রহমান সাহেব ছিলেন, রাইট? তাহলে যদি 88-তে এই বন্যা, এর মানে কি জানেন? এর মানে হলো ভারত যদি কোনো সরকারকে পছন্দ করে না, তারা 1971 থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত। আমি বলছিলাম না যে বাংলা বাই তৈরি করেছিল, কারা তৈরি করেছিল? আমাদের দেশের এই চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা এদেশের সমস্যার সমাধান করতে পারবে না। এটা মোটামুটি আমি কনফার্ম হয়ে গেছি। এটা আমি আরো আগে বলেছি, আমি আপনাদের সামনে আরো দ্ব্যর্থহীন ভাষায় আবারও কনফার্ম করে যাচ্ছি। বাংলাদেশের সমস্যা এই গতানুগতিক আমরা সুযোগ পেয়েছিলাম, আমাদের বিপ্লব ফেল করেছে ফর শিওর 100%। আজকে দেখেন আপনি আপনি মানে নেপালের দেখেন, নেপাল আজকে বর্তমানে যে আমাদের পার্লামেন্ট দেখি, পার্লামেন্ট দেখে লজ্জা লাগে। এই বিপ্লবের পরে আমরা স্মার্ট পার্লামেন্ট চেয়েছিলাম, মেম্বার্স অফ পার্লামেন্ট স্মার্ট, যারা উড়িয়ে দেবে সবকিছু, মানে 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 কি করে না, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে না, মানে স্মার্টনেস, দক্ষতা। এখনো দেখলাম দেখে দেখে পড়তে পারবে না অনেকে, মানে কি ধরনের একটা আমার শিশু মনে হচ্ছে যে প্রাথমিক স্কুলে ক্লাস চলছে এখানে, মানে ভেরি ফানি এবং লাফিং ম্যাটার টু বি অনেস্ট উইথ ইউ। এবং অনেকে মন্ত্রী, যারা মন্ত্রীর পদে বসার কোনো যোগ্যতা নাই, তারাও মন্ত্রী আছেন, সরি টু সে দ্যাট, বাট এনিওয়ে। সো অনেকের সম্পর্কের খাতিরে মন্ত্রী বানানো হচ্ছে, অনেকে এমপি হয়ে আসছেন, বাবাই মুখ ছিলেন, সাথে সাথে আমার বাবা রাজনীতি করেছেন। এগুলা এদের সাথে কখনোই মানে মানে রাজনৈতিক যে স্থিতিশীলতা এবং সত্যিকার অর্থে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরোনো বাংলাদেশের পক্ষে আর সম্ভব না, ইটস ওভার। এই বিপ্লবের পরে যেখানে হয়নি আর বাংলাদেশে কোনোদিনই হবে না। আজকে নেপালে দেখেন, নেপালের এই যে র্যাপার কাম প্রধানমন্ত্রী, এই লোক কি করেছে? সারা মানে নেপালে প্রাইভেট স্কুল বন্ধ করে দিয়েছে, কোনো প্রাইভেট স্কুল থাকতে পারবে না। দেখেন কি ধরনের যুগান্তকারী সিদ্ধান্ত। আমাদের দেশের প্রাথমিক স্কুলের, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যে অকাল শোচনীয় অবস্থা, যদি কেউ দেশ নিয়ে ভাবে এবং এটা দেখে একটু আটকে ওঠার মতো, এখন পর্যন্ত একটা সময় তো আমরা একটা উন্নতি করা দরকার, কারণ প্রাথমিক শিক্ষাটাই তো হাতে করি জাতিকে শিক্ষিত বানানোর বেহাল দশা মানে বর্তমানে বর্তমানে না মানে চলে আসছে এগুলো। আপনারা জানেন তো আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে, রাইট? এখন যদিও শিক্ষামন্ত্রী একজন যোগ্য মানুষ, ডেফিনেটলি আনডাউটেবলি, উনি কিভাবে কাজ করতেছেন জানি না আমরা, বাট আমরা আশা করি উনি ভালো কাজ করবেন এবং উনি করেছে। উনি দেখলাম একটু আগে উনার শ্রমমন্ত্রী তার বউকে, মানে নেপালের কথা বলছি, তার বউকে মানে তার যে বিনিয়োগ বোর্ডের প্রধান বানানোর জন্য উনি কি করছিল, লবিং করতেছিল, সাথে সাথে উনাকে তারা উনি বরখাস্ত করে দিছে। এটাই তো হলো বিপ্লব। আমি মর্নিং শোজ দ্য ডেজ, ইফ উই বিলিভ দ্যাট, টু বি অনেস্ট উইথ ইউ গাইজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এই তিনটা দেশের যে বিপ্লব হয়েছে বা রেভলিউশন হয়েছে, এই রেভলিউশনের মধ্যে আমার ধারণা নেপাল সবচেয়ে কার্যকরী মানে আপনার মানে হবে, এবং নেপাল সবচেয়ে, কেননা সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বড় সমস্যা হলো মানে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা, লুটপাটকারীরা রাষ্ট্র ক্ষমতায় এবং পাওয়ারফুল, এবং তারা দেখেন গতানুগতিক পার্টির বাইরে নতুন একজন ব্যক্তিকে তারা রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের, আমি বলছি না বর্তমানে যিনি হয়েছেন উনি খারাপ, কিন্তু আমরা ঘুরে ফিরে সেই সহসভাপতি আর সভাপতি আমরা একই দাসের মধ্যে আছি। বাংলাদেশিরা মূর্খ জাতি, আপনাদের কোনো ধরনের পরিত্রাণ নেই, লিখে রাখতে পারেন। আর জামাত যে স্টুপিড রাজনীতি করেছে এই 15 মাসে আন্তর্জাতিক মানে প্রেক্ষাপটের ক্ষেত্রে, তারা রাষ্ট্র ক্ষমতা কোনোদিন যেতে পারবে না। সবকিছু হতে পারবেন, তারা রাষ্ট্র ক্ষমতা যেতে পারবেন না, চাইলেও দিতে পারবেন না, তারা মানুষের ভোট দিলেও তারা যাবেন না। দ্যাটস দ্য বাটম লাইন। এটা আমি বারবার বলছি, আবার কনফার্ম করে দিই, যতদিন পর্যন্ত ভারত নামক রাষ্ট্র আমাদের 3 দিকে আছে, উইচ ইজ ইউনিভার্সাল, অ্যান্ড দ্যাটস হোয়াট ইট ইজ, বিকজ তারা স্টুপিড কাজ করেছেন। এই কারণে আমি আবার বলছি, অনেকে কষ্ট পায়, তারা এটা শুনলে কষ্ট পায় যে মানে আমি বলবো, আপনি আজকে দেখেন, আপনি পাকিস্তান, এই যে পাকিস্তানে আজকে যে এই অবস্থা, যদি ইমরান খান হইতো তাহলে কি করতো? বলতো যে এই করে ফেলবো, সেই করে ফেলবো, বড় বড় বক্তব্য দিয়ে একদম ধ্বংস করে দিত পাকিস্তানকে। তখন কি হতো? ভারত সুযোগ নিয়ে যুদ্ধ পরবর্তী সময়ে পাকিস্তানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে স্যাংশন দেওয়া হতো। কিন্তু পাকিস্তানের বর্তমানে রাজে কতটা স্মার্ট, কতটা ইন্টেলেকচুয়াল মানে রাজনীতি তারা করেছে, পাকিস্তানকে ধ্বংসস্তূপের মাঝখান থেকে তারা দাঁড় করিয়ে দিয়েছে। এবং আপনি কল্পনা করেন, ইউএস ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানে এসে আলোচনা করতেছেন, এটা নজিরবিহীন ঘটনা, কিন্তু ইট ইজ নট নর্মাল দো। এটা আপনাদের কাছে কি মনে হয় জানি না, ইট ইজ নট নর্মাল। আজকে এই পর্যায়ে পাকিস্তান শুধু ইন্টেলেকচুয়ালের দিক দিয়ে, আমি আবার বলছি, ভোলাটাইল এই পৃথিবী। আপনারা তো ইমোশনাল বাংলাদেশের মানুষ, আপনারা যে চিন্তা চেতনা, অনেকেই আপনারা এখানে যারা আছেন সবাই না, অন্য আপনারা যে চিন্তা চেতনা, ইমোশনাল এবং খুবই আবেগী, এভাবে পৃথিবী চলে না। মনে নাই আমার কথাগুলা? আমি যে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যত বক্তব্য দিয়েছি, একটা কি মিথ্যা? মানে ইমরান খান গেছিল রাশিয়া, যেদিন ইউক্রেন আক্রমণ করে রাশিয়া, আর আমি বলছিলাম হোয়াট এ মিস্টেক, ইট ইজ এ সুইসাইডাল মিশন। মনে আছে? পোস্ট পরবর্তী সময় কি হলো ইমরান খানের? আজকে জেলে। এই ভদ্রলোকের ক্যারিয়ার শেষ, ওভার। ওয়াই? এর মানে কি উনি মানে কি ছিল? মানে অসৎ ছিল, অযোগ্য ছিল? না, স্টুপিড, ইন্টেলেকচুয়াল না।
ইমোশন এবং আবেগী কথাবার্তা বেশি, অনেক কথা ধরে রাখতে হয়, বলতে পারবেন না আপনি রাজনীতিতে। আমাদের দেশের কি অবস্থা দেখেন, একজন তো সাদিক কাইয়ুম, সে কমিটি সাহেবের গায়ে বানা নামাজ পড়ে ফেলছে। আরে বাপরে বাপ, কি জাত বিপ্লবী রে বাপরে বাপ, হয়েছে শেষ, ইয়োর ফিউচার ইজ ওভার, দ্যাট ইজ ইট। এই জীবনে আপনাদের ফিউচার মানে বাংলাদেশে তো নাই, পৃথিবীর কোথাও আপনারা পাবেন না। লিখে রাখতে পারেন আমার বক্তব্যগুলো, বিকজ ইটস আ ডিফারেন্ট অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ল্ড। You have to comply with the system, you know what I mean, something. You can't show up lots of things. That's what it is, right? আপনারা দেখিয়েছেন। এবং মিজানুর রহমান আজারি সাহেব তো আরে বাপরে বাপ, উনি প্যালেস্টাইন এবং মানে 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 পক্ষে উনি কি করে মহাসমাবেশ করে হইছে, বাংলাদেশ ট্যারিফ খাইছে, পানিশমেন্ট ট্যারিফ। তারপরে আজকে মানে ইমিগ্রেশন, মানে পার্মানেন্ট যুক্তরাষ্ট্র থেকে পার্মানেন্ট ইমিগ্রেশন, যেটা ইমিগ্রান্ট ভিসা যেটা সম্পূর্ণ বন্ধ, বিকজ অফ দেম। গো অ্যান্ড ব্লেম দেম, আই নো দ্যাট, অ্যান্ড দ্যাটস হোয়াই আই এম টকিং অ্যাবাউট ইট। স্টুপিড রাজনীতির কারণে বাংলাদেশ, আমি বারবার বলছি, কোনো কাজ করা যাবে না যেগুলো ভারত সুযোগ নেয় না, তাদেরকে বোঝানো যায় নাই। আরে বাপরে বাপ, কি রাজনীতিবিদ, এখনো 80% রাজনীতিবিদ বাংলাদেশে রাজনীতির জন্য শিশু, তারপরও তারা এমপি, তারপরও মন্ত্রী। এই জাতির পরিত্রাণ, ট্রাস্ট মি, অলমোস্ট ইম্পসিবল। বলে দিলাম, লিখে রাখতে পারেন, প্রত্যেকটা কথা ইউটিউবে আছে, ফেসবুক আই ডোন্ট কেয়ার, বাট ইউটিউবে আছে, থাকবে একদিন না একদিন, মনে রাখবেন সেদিন আমার কথা। এখন পর্যন্ত এতটুকু বলি যে এখন যারা যোগ দিলেন সেটা হচ্ছে যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যে আন্তর্জাতিক ঐতিহাসিক পিস টক হয়েছে, সেটাতে তারা কোনো এগ্রিমেন্টে পৌঁছেননি, বাট সম্ভাবনা শেষ হয়ে যায় নাই। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয়টা বা যেটা আপনাকে যে পয়েন্ট টু বি নোটেড ইজ দ্যাট, যে হরমুজ প্রণালী নিয়ে কোনো বক্তব্য নাই। এর মানে হলো হরমুজ প্রণালীর ইস্যুটা রিজলভ, তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আমি ধরে নিতে পারি, যেহেতু এটা কোনো আলোচনাতে নাই। বাট মূল যে জায়গাটা আপনার নিউক্লিয়ার ওয়েপন্স বা আপনার এনরিচমেন্ট অফ নিউক্লিয়ার ওয়েপন্স, সো এটাতে তারা এগ্রিমেন্ট মানে এগ্রি করেন নাই, যে কারণে আলোচনা সফল হয় নাই। এখন দেখার বিষয়, মানে উনি বলছেন লেটস, মানে ইরানিয়ানদের মানে জন্য উনি ছেড়ে দিয়ে গেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলছেন এখন উনি তো যাবেন গিয়ে সেখানে তার বস আছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানে রিপোর্ট করবেন। দেখার বিষয় শেষ পর্যন্ত কোথায় যায়, আবার কি যুদ্ধ শুরু হয় কিনা। যদিও অন্য পক্ষ যারা আছেন তারা ডেসপারেটলি ট্রাইং টু সাবোটাইজ ইট, এবং তারা চান যুদ্ধ চলুক এবং কেওস লেগেই থাকুক মধ্যপ্রাচ্য এবং এই এরিয়াতে। আমি এখনো মনে করি ইরানের সাথে 500-600 মাইলের মানে বর্ডার আছে, মানে মানে পাকিস্তানের, তারা নিশ্চয়ই চেষ্টা করবেন বড় কিছু না ঘটুক, কেননা পাকিস্তানকে কিন্তু অন্য যারা আছে এরা খুব ভয় পায়। আর পাকিস্তানের স্টেবিলিটি, স্থিতিশীলতা আবারও বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য কেন প্রয়োজন, কেন আমরা পাকিস্তানের সাথে এতটা অপরিহার্য, পাকিস্তান বাংলাদেশের স্থিতিশীলতার জন্য। আর মানে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভারত আসলে এখানে কি চায় এবং কি চেয়েছে তারা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শয়তানির নমুনা। আপনারা দেখবেন, আমি আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত। ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য সময়, এবং হ্যাভ এ গুড ডে লেডিস এন্ড জেন্টলম্যান। আসসালামু আলাইকুম।